খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। 18 থেকে 23 মার্চ ঈদের ছুটি, বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রী। ঈদে বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল, অফিস সময় প্রাইভেট প্র্যাকটিস করলে ডাক্তারদের লাইসেন্স স্থগিত, হুঁশিয়ারি মন্ত্রীদের। গভর্নরের নিয়োগ বাতিল ও র্যাব বিলুপ্তির দাবি টিআইবির। সরকারকে দুর্নীতি বিরোধী ওয়াদা পূরণে 35 দফা সুপারিশ। পল কাপুরের সাথে বিএনপি জামায়াতের বৈঠক, রিজওয়ানা ও খলিলকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে জিজ্ঞাসাবাদের দাবি ডাক্তার তাহিরের। গোটা মধ্যপ্রাচ্যে অচলাবস্থা, প্রাণ বাঁচাতে পালাচ্ছে হাজার হাজার মানুষ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলা আরও জোরদার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য এবারে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়াও জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে 18 মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রায় 2 ঘন্টার বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 18 মার্চ ছুটি অনুমোদন করে মন্ত্রিসভা। বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনার কথা জানান মন্ত্রী পরিষদ সচিব। প্রথম আমার বিল্ডিং থেকে শুরু করো। উনি যেটা করেছেন, প্রথম কাজ হলো যে লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন। বলেছে কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। যেগুলো যেমন বাথরুমের লাইট জ্বালানো থাকে এগুলো থাকবে না। করিডোরে এনার্জি সেভিং বাল্ব লাগাতে বলেছেন। এসির ব্যাপারে বলেছেন যে যেখানে এসি আছে, অবৈধ এসি যদি থাকে সেগুলো বন্ধ করে দেবে। আর 25 ডিগ্রি নিচে কোনো এসি চলবে না। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 একটা 7 দিন ছুটি থাকছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে এবার 20 জনকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য স্বাধীনতা পদক পাচ্ছেন বেগম খালেদা জিয়া। এছাড়াও মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিল মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর জহুরুল করিম, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী মরণোত্তর, সংস্কৃতিতে হানিফ সংকেত ও বশির আহমেদ মরণোত্তর, ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য জবেরা রহমান লিনু, সমাজসেবায় ডাক্তার জাফরউল্লাহ চৌধুরী মরণোত্তর, সাইদুল হক, মাহিরিন চৌধুরী মরণোত্তর, জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান, গবেষণা প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক ডক্টর এম এ রহিম, অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আব্দুল মুকিত মজুমদার। এছাড়াও প্রতিষ্ঠান হিসেবে ফজলুরহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, SOS চিলড্রেন ভিলেজ ও গণস্বাস্থ্য কেন্দ্র এবারে স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখের এইটার চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। এছাড়াও আসন্ন 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য এবারে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবারে তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ এই পদক দেওয়া হচ্ছে। গণতন্ত্রের প্রশ্নে রাজপথে আন্দোলন, সংগ্রাম, অন্যায্য কারাবরণ, হার না মানা এক আপোষহীন মহাকাব্যের প্রধান চরিত্র বেগম খালেদা জিয়া। তার পথ চলার কিছুটা অংশ জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। বেগম খালেদা জিয়া 1945 সালের 15 আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে। পিতা ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার দিনাজপুরের চন্দনবাড়ির মেয়ে। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। খালেদা জিয়ার শৈশব ও কৈশোর পার করেছেন দিনাজপুরে। 1960 সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন খালেদা খানম পুতুল। পরে তিনি দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন।
কলেজে পড়ার সময় তখনকার পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। 1965 সালে স্বামীর সঙ্গে পশ্চিম পাকিস্তানে যান। 1969 সালের মার্চ পর্যন্ত করাচিতে ছিলেন, এরপর ঢাকায় আসেন। কিছুদিন জয়দেবপুর থাকার পর জিয়াউর রহমানের পোস্টিং হলে চট্টগ্রামের 16 শহর এলাকায় চলে যান। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর যুদ্ধের সময় ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমান খালেদা জিয়া দম্পতির 2 সন্তান তারেক রহমান আর প্রয়াত আরাফাত রহমান কোকো। 1981 সালের 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে শহীদ হন। স্বামী মারা যাবার আগ পর্যন্ত গৃহবধূ ছিলেন খালেদা জিয়া। জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট হলেও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না। পরে দলের নেতাকর্মীদের অনুরোধে বিএনপির হাল ধরেন তিনি। নীতি ও আদর্শে অটুট থাকায় বেগম জিয়া আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। খালেদা জিয়া 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। বিএনপির দায়িত্ব নেয়ার পরপরই নানা প্রতিকূলতার মুখে পড়েন খালেদা জিয়া। দল ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের 2 বার চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। নির্বাচনের ইতিহাসে বেগম খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে 5টি সংসদ নির্বাচনে 23টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়ী হয়েছেন। সেনা সমর্থিত 111-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম খালেদা জিয়াকে 2007 সালের 3 সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে সবকটি মামলায় মুক্তি পান। আওয়ামী লীগ ক্ষমতায় এলে 2010 সালের 13 নভেম্বর বেগম জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। 6 আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে বেগম জিয়াকে সব দণ্ড থেকে পুরোপুরি মুক্তি দেওয়া হয়। 2025 সালের 7 জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়া ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে পরে তিনি 6 মে দেশে ফেরেন। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিক, আর্থারাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা ধরনের রোগে ভুগছিলেন। পরে অসুস্থ অবস্থায় 2025 সালের 30 ডিসেম্বর ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুর পর এবার রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করছে বাংলাদেশ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ঈদের সময় কোনো বাস কোম্পানি অতিরিক্ত ভাড়া নিলে তার রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সড়কে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। যে সমস্ত প্রতিষ্ঠান আছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়ে সচিবালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, এবারের ঈদে বাড়তি ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে দৃষ্টান্তমূলক শাস্তির কথাও জানান তিনি। বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। বাড়তি ভাড়া নির্ধারণ করা আছে, বাড়তি ভাড়া না, নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে আছে। সেই নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করা হবে। কোনো বাসই ইচ্ছামতো ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত বলেন ন্যায়, কিন্তু নির্ধারিতটা অ্যাপ্রুভ কিনা সেটা প্রশ্ন করতে পারেন। নির্ধারিত ভাড়া নেয়, ইচ্ছা মতো নিতে পারে না কোনো ভাড়া। আসলে না, সত্যিকারে নিব এবং সেটা আপনারা দেখতে পাবেন। তার রুট যদি কোনো ভাড়া নেয়, তার রুট পারমিট ক্যান্সেল করা হবে, তার রুট পারমিট থাকবে না। এবং ওই ভাড়া নিতে গিয়ে যদি ফৌজদারি অপরাধ ঘটে থাকে, তাকে শাস্তির আওতায় আসতে হবে। মন্ত্রী বলেন, ফিটনেসবিহীন কোনো যানবাহন সড়কে চলতে দেওয়া হবে না। যে কোনো দুর্ঘটনা রোধে মহাসড়কে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণের কথাও জানান মন্ত্রী। ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যারা এখানে মনিটরিং করার দরকার সেটা আছে, মোবাইল কোর্ট আছে, হাইওয়ে পুলিশ তৎপর আছে, স্থানীয় প্রশাসন মানে
রাস্তাগুলি যে সমস্ত থানা জেলার অধীনে তারাও সক্রিয় আছে এবং মালিক সমিতি আমি আগেই বললাম যে যারা আছেন পরিবহন শ্রমিক নেতারা যারা আছেন তারাও এ ব্যাপারে তৎপর আছেন। তারা বিরত থাকছেন আমি তা বলছি না, তৎপর আছেন বলছি, মানে তারাও নিজেরা দায়িত্ব নিয়েছেন কোনো অবস্থাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদ যাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই। একটা সমিতি রেজিস্ট্রেশন হয়েছে, সেই সমিতি তাদের কল্যাণে একটি অর্থ কালেক্ট করার যদি বৈধতা থাকে সেটাকে আপনি চাঁদাবাজি কেন বলছেন? সড়ক, নৌ ও ট্রেন যাত্রায় সার্বক্ষণিক নিরাপত্তার কথাও জানান শেখ রবিউল আলম। আমাদের সব ডিপার্টমেন্ট, সব সংস্থা প্রস্তুত আছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ধারাবাহিকভাবে অফিস সময়ে সরকারি হাসপাতালের চিকিৎসকরা ক্লিনিকে বা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখলে বিএমডিসির নিবন্ধন স্থগিত সহ আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শুধু চিকিৎসকের বিরুদ্ধে নয়, সংশ্লিষ্ট ও বেসরকারি প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করবে সরকার। অফিস সময় শরীয়তপুর 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট রাজেশ মজুমদার প্রাইভেট চেম্বারের সময় দেয় তার লাইসেন্স 6 মাসের জন্য স্থগিত করার সিদ্ধান্তের কথাও জানান মন্ত্রী। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। গত 4 মার্চ শরীয়তপুর 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট রাজেশ মজুমদার বায়োমেট্রিক হাজিরা দিয়ে অফিস সময়ে একটি বেসরকারি ক্লিনিকে রোগী দেখতে যান। বিষয়টি ধরা পড়ে একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায়। সংবাদটি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। স্বাস্থ্যমন্ত্রীকে ডেকে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। 250 শয্যা জেলা সদর হাসপাতালের উনি নিয়মিত। বিষয়টি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান, ওই ঘটনায় ডাক্তার রাজেশের বিএমডিসি নিবন্ধন 6 মাসের জন্য স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি তাকে কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না তা 3 দিনের মধ্যে জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমরা খুব শক্ত অ্যাকশনে গিয়েছি। আমরা 3 ধরনের ব্যবস্থা নিয়েছি। আমরা শুধু ওনাকে বরখাস্ত করার লক্ষ্যে শোকজ নোটিশ করিনি, কারণ এতে তো উনি প্রাইভেট প্র্যাকটিসও করতে পারবেন, টাকা কামাইতে পারবেন। ওনাকে 6 মাসের জন্য ওনার লাইসেন্স স্থগিত করা হয়েছে, প্র্যাকটিস করতে পারবেন। হি ওয়ন্ট বি এবল টু ডু এনি প্র্যাকটিস ফর 6 মান্থস। লাইসেন্স স্থগিত করা হয়েছে। আমরা এখান থেকে আরেকটা চিঠি দিয়েছি স্বাস্থ্যসেবাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ, ওইটা করার জন্য, ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য। সুতরাং আমরা উই হ্যাভ টেকেন ইট ভেরি সিরিয়াসলি। একই সঙ্গে শরীয়তপুরের সিটি আধুনিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে বর্তমানে চিকিৎসাধীন রোগীরা ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত সেখানে থাকতে পারবেন। প্রতিষ্ঠানটির লাইসেন্স কেন বাতিল করা হবে না তা আগামী 7 কর্মদিবসের মধ্যে জানাতে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ করলে প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। উপজেলার স্বাস্থ্য লেভেলে আমাদের অ্যাটেন্ডেন্স বেড়েছে। মেডিসিনের সাপ্লাই প্রত্যেক ইয়ারে সরকার থেকে ফান্ড দেওয়া হয়, আমরা দেখেছি। ওষুধ দিচ্ছে, যেখানে ইরেগুলারিটিস আছে ওগুলি বন্ধ করার জন্য যে আমরা দেখেন অ্যাকশনে যাচ্ছি। এরকম একটা হয়তো অ্যাটেন্ডেন্স ধরছে, আরেকখানে গিয়ে একদিন স্টোর ধরবো, আমরা গোয়েন্দাদের লাগিয়েছি। এখন উই আর ট্রাইং। আমি মুদ্রা কথা একটা আমরা চেষ্টা করতেছি, আপনারাও তো অনেক জায়গায় করেন। হ্যাঁ, নার্সের সংখ্যা, সব নার্সের সংখ্যা কম, অন্যান্য টেকনিশিয়ানের সংখ্যা কম। আমাদের 74,000 পোস্ট বর্তমানে খালি আছে। আমরা আরও 1 লক্ষ নিয়োগ করতে যাচ্ছি ক্যাটেগরি করে। দোয়া করেন, আমরা আশা করি তাড়াতাড়ি আমরা চেষ্টার কোনো ত্রুটি আমাদের নেই। হাসপাতালে দালালের দৌরাত্ম্য বন্ধ করে অল্প খরচে উন্নত সেবা দিতে সরকার কাজ করছে বলে জানান সাখাওয়াত হোসেন। রোগীদের জন্য বরাদ্দ সরকারি ঔষধ বাইরে বিক্রি বন্ধে গোয়েন্দা সহায়তা নেয়ার কথাও জানান তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রযুক্তির চলমান দ্রুত পরিবর্তনশীল সময়ে সঠিক ও দায়িত্বশীল তথ্য পরিবেশনের উপর গুরুত্বারোপ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তথ্য ক্যাডার ও তথ্য কর্মীদের তাগিদ দেন তথ্য শক্তিকে সঠিকভাবে ব্যবস্থাপনা ও পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়ার। মিজবা রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর তথ্য ভবনে আয়োজিত ইফতার মাহফিলটি পরিণত হয় মতবিনিময় ও পেশাগত দায়বদ্ধতার আলোচনায়। আয়োজনে অংশ নেন তথ্য ক্যাডারের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এ সময় তথ্যমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয়কে হতে হবে একটি ডিভাইসের মতো, যেখানে ইনফরমেশন, সফট কন্টেন্ট ও সফট পাওয়ার ইনস্টল করতে হবে। মিনিস্ট্রিকে যদি আমি একটা ডিভাইসের সঙ্গে তুলনা করি, তাহলে এই ডিভাইসটাকে যেভাবে রিক্যালিব্রেট করা দরকার,
এবং এটা বিল্ট ইন সিস্টেমের মধ্যে যে ধরনের পরিবর্তনগুলি আনা দরকার সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সব ধরনের অ্যাপস যেমন একটা আধুনিক ডিভাইসে ইনস্টল করা যায় কিন্তু পুরনো ডিভাইসে কিন্তু সেটা করা যায় না। মন্ত্রণালয়কে কিন্তু সেরকম একটা দক্ষ ডিভাইসে পরিণত হতে হবে। এ সময় ভুয়া খবর, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত তথ্যভিত্তিক প্রতিক্রিয়ার তাগিদ দেন তথ্যমন্ত্রী। তো প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের কাছে তথ্য সেবার একটা প্রতিনিয়ত নিয়মিত এটাকে তার কাছে পৌঁছে দেওয়া। আমাদের জন্য চ্যালেঞ্জটা হচ্ছে কিন্তু মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বস্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের ইফতার মাহফিলে অংশ নেন সরকারের মহিলা, শিশু ও সমাজ কল্যাণ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। এ সময় মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে স্বাধীনতা পুরস্কারের ঘোষণা করা জাতির জন্য গৌরবের। ঢাকা মেডিকেল কলেজ মনোনীত হয়েছে। ইনশাআল্লাহ আগামী 26শে মার্চ অর্থাৎ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসে এই পুরস্কার নিশ্চয়ই ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিবার গ্রহণ করবে। এদিকে স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা জাতিকে কিছু পরিবর্তন দেখাতে চাই। আমরা বাংলাদেশের মানুষকে সেই ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে চেতনা, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, আমরা সেই প্রত্যয়কে সামনে নিয়ে বাংলাদেশটাকে কিছু দেখাতে চাচ্ছি। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। দেশের প্রাচীন ও বৃহৎ এই প্রতিষ্ঠান সবসময় রোগীদের সেবা দিতে প্রস্তুত বলেও জানান বক্তারা। মানুষদেরকে আমরা সেবা দিই। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নরকে সরিয়ে নতুন কাউকে নিয়োগের সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। সংস্থাটির প্রধান নির্বাহী ইফতেখারুজ্জামান বলেন, এই নেতৃত্বের হাতে কেন্দ্রীয় ব্যাংক ছেড়ে দেয়া ঠিক হবে না। বিএনপির দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৩৫ দফা সুপারিশের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের করা পুলিশ সংস্কার কমিশন অধ্যাদেশ, জ্বালানি মহাপরিকল্পনা বাতিল ও র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে TIB। রকুনুজ্জামানের রিপোর্ট। নবনির্বাচিত বিএনপি সরকারের দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন খাতে ৩৫ দফা সুপারিশমালা দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এখন পর্যন্ত সরকার প্রধানের ঘোষণা ও উদ্যোগকে দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিবাচক বলেই দেখছে প্রতিষ্ঠানটি। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে শুরুতেই বেশ কিছু ঘটনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি। তার মধ্যে মপ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ ও আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় অর্থ লোপাটকারীর সাথে নতুন গভর্নরের সংশ্লিষ্টতার অভিযোগ, চাঁদাবাজির বৈধতা দিয়ে এক মন্ত্রীর বক্তব্য এবং সর্বশেষ দুদক কমিশনারদের পদত্যাগের মতো ঘটনাগুলোকে সরকারের দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নের চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে TIB। যাকে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়া অত্যন্ত জোরালো স্বার্থদ্বন্দ্ব এখানে বিরাজ করবে। কাজেই এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের ৫ বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। বাংলাদেশ থেকে অর্থ সম্পদ লুটপাটের অন্যতম যে দায়ী, যারা দায়ী, তাদের শীর্ষ পর্যায়ের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এইভাবে পুনরায় কর্তৃত্বে ফিরিয়ে আনা, সেটি কোনো অবস্থায় রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না। এটি আমার আপনার বলার বিষয় না, এটি আমি মনে করি সরকারের জানা কথা, সরকার প্রধানের অবশ্যই নিজেরই জানার কথা। কাজেই আমরা সকলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নরের নিয়োগ উদ্যোগ গ্রহণ করা। এছাড়া র্যাব বিলুপ্তি, অন্তর্বর্তী সরকারের করা পুলিশ সংস্কার কমিশনের অধ্যাদেশ বাতিল সহ বেশ কিছু সিদ্ধান্তের পুনর্মূল্যায়নের সুপারিশ করেছে TIB। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং সমর্থকদের এবং আমলাতন্ত্র এবং ব্যবসায়ীদের প্রায় সকল পেশাজীবীর মধ্যেই একাংশের মধ্যেই দৃশ্যমান একটা প্রবণতা, যেটা আমরা এর আগেও আপনাদের মাধ্যমে বলেছি, এবার আমাদের পালা। এই যে এবার আমাদের পালা যে সংস্কৃতি, সেটার বিকাশ রোধে, সেটাকে প্রতিহত করার জন্য দলীয় দল ও দলীয় অঙ্গ সংগঠন সহ সকল দলীয় আনুগত্য পুষ্ট সকল ক্ষেত্রে শুদ্ধতার চর্চা নিশ্চিত করতে হবে এবং সেই জন্য দল ও সরকারের শীর্ষ পর্যায় থেকে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার দিক নির্দেশনা সহ সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে। পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখা, দলীয় রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে জুলাই অভ্যুত্থান ও কর্তৃত্ববাদী সরকারের আমলে হওয়া হত্যা অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার অব্যাহত রাখার সুপারিশও করেছে সংস্থাটি। রকুনুজ্জামান,
বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে তারিখ নির্ধারণ করেন। প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। ২০২৪-এর জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ। ১৬ জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন, যার আত্মত্যাগে মুড় ঘুরিয়ে দিয়েছিল জুলাই আন্দোলন। টানা ৩৬ দিনের আন্দোলনে অবশেষে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবু সাইদ হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের এই মামলায় ৯ এপ্রিল রায় দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। গেল বছরের ২৪শে জুন রংপুর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশিদ, রংপুর রেঞ্জের ডিআইজি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সরাসরি গুলির সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ৩০ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দীর্ঘ ৮ মাস ধরে চলমান বিচারিক কার্যক্রম শেষে মামলাটি এখন রায়ের জন্য অপেক্ষা। বিজ্ঞ আদালত এই মামলার রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করেছেন আগামী এপ্রিল মাসের ৯ তারিখে। এই দিন এই মামলার রায় ঘোষণা করবেন মর্মে আদালত আজকে ঘোষণা করেছেন। সর্বমোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করেছি। আমরা আশা করছি এই মামলায় আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি বিধায় আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতেছি। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, গুলির কারণে আবু সাইদের মৃত্যু হয়নি। তাদের প্রত্যাশা আসামিরা ট্রাইব্যুনালে ন্যায় বিচার পাবেন। আমার সুস্পষ্ট আর্গুমেন্ট ছিল এই ট্রাইব্যুনালে যে আবু সাইদ যেহেতু একজন বীর ছিলেন এবং তার বীরত্বগাথা রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, তার এই বীরত্বগাথার ঘটনাটিকে ছাপিয়ে একজন আনআর্মড পিসফুল সিট ইন সিভিলিয়ান হিসেবে তার এই মামলাটা এখানে আনাটা আইনগতভাবে কতটুকু যুক্তিযুক্ত তা ট্রাইব্যুনালের ফাইন্ডিংস এবং ভবিষ্যতে আপিল বিভাগের আপিলের নিষ্পত্তির মাধ্যমে ইহা পরিলক্ষিত হইবে বলে আমি বিশ্বাস করি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ এই মামলায় মোট আসামির মধ্যে ২৪ আসামি পলাতক রয়েছেন। গ্রেপ্তার আছেন পুলিশ সদস্য সহ ৬ আসামি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার সকালে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দলের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে বেরিয়ে ডক্টর মঈন খান সাংবাদিকদের বলেন, সফররত সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে দুদেশের জনগণের পারস্পরিক বিষয় নিয়ে। ভবিষ্যৎ সরকারের নীতিমালা বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান মঈন খান। সেই সাথে বিশ্বের বিভিন্ন ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এর আগে একই স্থানে বৈঠক করে নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল। এদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, উন্নয়ন, অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে এই সম্পর্ককে আরও দৃঢ় ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, বিভিন্ন উন্নয়ন খাতে যৌথ উদ্যোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। পল কাপুর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের আগ্রহে পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র আরও সম্প্রসারণের সম্ভাবনার কথা উল্লেখ করেন। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দিয়েছে আফ্রিকার দেশ লিবিয়া। প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করে লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস.এম. সুলেমান এর সমর্থনের কথা জানান।
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনে দুই সাবেক উপদেষ্টা সৈয়দা রিজবানা হাসান ও খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচন বাহ্যিকভাবে গ্রহণযোগ্য মনে হলেও সন্ধ্যার পর থেকেই জাল ভোট, এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়া এবং নানা অনিয়মের অভিযোগ আসে। 53টি আসনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং এ নিয়ে আইনি লড়াই চলবে। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজবানা হাসানের কথা উল্লেখ করে তিনি নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য দিয়েছেন বলেও মন্তব্য করেন। তাহের অভিযোগ করেন, সাবেক নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান রাজনৈতিক আঁতাতের পুরস্কার হিসেবে মন্ত্রিত্ব পেয়েছেন। সংবিধান সংস্কার ও জুলাই সনদে যে ঐক্যমত্য হয়েছে তা বাস্তবায়নে সরকার নানা অজুহাত দিচ্ছে এবং আদালতকে ব্যবহার করে জনরায় উপেক্ষা করছে বলেও অভিযোগ তার। ডেপুটি স্পিকার ইস্যুতে তিনি বলেন, লিখিত প্রস্তাব এলে দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা একটা রাজ সাক্ষী পেয়েছি, সেই রাজ সাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন। তাহলে বোঝা যায় আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছে। ভয়াবহ যুদ্ধে রূপ নিয়েছে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের সংঘাত। ইরানের বিভিন্ন শহরে চলছে জোট বাহিনীর মুহুর্মুহু হামলা। সময়ের সাথে সাথে বাড়ছে হত্যাযজ্ঞ। লেবাননেও চলছে ইসরায়েলের স্থল ও বিমান হামলা। জবাবে ইরানের পাল্টা হামলা চলছে সৌদি, কাতার, কুয়েত ও আমিরাত সহ গোটা মধ্যপ্রাচ্যে। শুধু মার্কিন সামরিক ঘাঁটি ও তেলবাহী ট্যাঙ্কার নয়, ইরানের হামলায় পুড়ছে বিলাসবহুল হোটেল সহ বেসামরিক স্থাপনাও। অগ্নিগর্ভ গোটা মধ্যপ্রাচ্য এখন প্রায় অচল। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ও তেল এবং গ্যাস ক্ষেত্র। জীবন বাঁচাতে মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে বিভিন্ন দেশের হাজার হাজার নাগরিক। প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো কি যুদ্ধে জড়িয়ে পড়বে? বিশ্ব কি এক ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রতিপক্ষ সংখ্যায় বেশি হলেও যুদ্ধের মাঠ ছেড়ে পালায় না ইরান। টানা 6ষ্ঠ দিনে এসেও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একের পর এক লক্ষ্যবস্তুতে হামলার পর সেটি আবারও প্রমাণ করছে মুসলিম প্রধান দেশটি। ইরানের বৃষ্টির মতো ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলায় অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য এখন কার্যত অচল। ইসরায়েলের বিভিন্ন শহরের সুপারমার্কেট ও গ্যাস পাম্প লক্ষ্য করে বৃষ্টির মতো ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা চালাচ্ছে ইরান। ধসে পড়েছে বহু ঘরবাড়ি। সাইরেনের শব্দে আটকে ওঠা বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদে পালিয়ে যাচ্ছে। ইসরায়েলের পরমাণু স্থাপনাতেও হামলার পরিকল্পনা করছে ইরান। পারস্য উপসাগরে মার্কিন তেলবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। তেহরানের মিসাইল হামলার প্রধান লক্ষ্যবস্তু মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো হলেও হামলা থেকে বাদ পড়ছে না সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শহরের নামি দামি বেসামরিক স্থাপনাগুলো। বৃহস্পতিবারও দুবাইয়ের বুর্জ আল খলিফা সহ কয়েকটি দামি হোটেলে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তাদের হামলা থেকে বাদ পড়েনি তুরস্ক সহ আজারবাইজান, সাইপ্রাসও। বৃহস্পতিবার শুধু কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের 20টি টার্গেটে হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। মিসাইল হামলা হয় কাতারের রাজধানী দোহায়। কয়েক দফা বিস্ফোরণের পর দেশটির সরকার জরুরি সতর্কতা জারি করে। বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠান। কুয়েত, বাহরাইন সহ কয়েকটি দেশ মিসাইল প্রতিহত করার দাবি তুলেছে। তবে তুরস্ক ও আজারবাইজানে হামলার বিষয়টি নাকচ করেছে ইরান। ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার কয়েক দফায় ইরানের রাজধানী সহ আশেপাশের শহরে হামলা চালায়। এ পর্যন্ত 1200-র বেশি টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলা অব্যাহত আছে লেবাননেও। বিমান হামলার পাশাপাশি দক্ষিণ লেবাননেও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরান ও লেবাননে হামলা চালিয়ে অন্তত 1,500 অধিবাসীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ভিটেমাটি হারিয়েছেন লাখো বাসিন্দা। শুধু লেবাননে বাস্তুচ্যুত হয়েছে 3 লাখের বেশি মানুষ। সিনেটে অনুমোদনের পর হামলা আরো নৃশংস করেছে ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা। এদিকে সাইপ্রাসে ড্রোন হামলায় ইরানের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাজ্য। তারপরও দ্বীপটির সুরক্ষায় সেনা পাঠাচ্ছে ইতালি, স্পেন, ফ্রান্স ও নেদারল্যান্ডস। ন্যাটো ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছে। পশ্চিমা জোটটি জানিয়েছে ইউরোপকে রক্ষায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে তারা প্রস্তুত। ইরানে হামলায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে স্পেন ও ব্রিটেন। আর ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের মাটি ব্যবহার করতে দেবে না ইরাক। যুদ্ধে জড়াবে কিনা সেটা নিয়ে শঙ্কায় কানাডা।
তবে জড়ানোর বিষয়টি একেবারেই নাকচ করে দেননি দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সৌদি আরবের সাথে নিরাপত্তা চুক্তি থাকায় যুদ্ধে জড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে পাকিস্তানেরও। তবে পাকিস্তানকে সামরিক হস্তক্ষেপ থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে ইরান। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ছাড়ছে বিভিন্ন দেশের নাগরিক। গত কয়েকদিনে ইরানের একের পর এক হামলায় জীবন নিয়ে শঙ্কিত মধ্যপ্রাচ্যের সাধারণ বাসিন্দারা। যদিও বিমান চলাচল স্থগিত সহ নানা জটিলতায় দেশ ছাড়তে বেগ পেতে হচ্ছে এসব নাগরিকদের। প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ আর কতদিন টেনে নিয়ে যেতে পারবে ইরান? কতটা সক্ষমতা আছে দেশটির? আর যুক্তরাষ্ট্রই বা কখন এই যুদ্ধের সমাপ্তি টানবে? বিশ্লেষকরা এসব প্রশ্নের সহজ কোনো উত্তর না দিতে পারলেও বলছেন, ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যে অচল অবস্থায় পরিণত করবে, যার ধকল বহন করতে হবে গোটা বিশ্বের। রাশিয়াও একই কথা বলছে, তারা কোনো ধরনের অস্ত্র দিয়ে সহযোগিতা করছে না ইরানকে। তবে অভিযোগের আঙুল তুলেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রই দায়ী। শহীদ আরাফাত, বাংলাভিশন, নিউজ ডেস্ক। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের মধ্যে যারা এখনও গেজেটভুক্ত হননি তাদেরকে দ্রুত স্থানীয় জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর ভাসানী মিলনায়তনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের মাঝে ঈদের উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ইশরাক হোসেন বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই সব ব্যক্তিদের গেজেটভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, 17 বছর পর যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে, যাদের আন্দোলন, সংগ্রাম এবং আত্মত্যাগের পথ ধরেই আজ অনেকে মন্ত্রী, এমপি হওয়ার সুযোগ পেয়েছেন, তাদের ত্যাগের প্রতিদান দিতে একটি গণতান্ত্রিক, স্বাধীন, সার্বভৌম, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ইশরাক হোসেন। পরিবার যারা শহীদ হয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে, আমরা মন্ত্রী, এমপি হতে পেরেছি। সেটার জন্য আমি আপনাদেরকে শুধু কৃতজ্ঞতা জানাইলে হবে না, আমি দোয়া করি যাতে যারা শহীদ হয়েছে, যে কারণে তারা আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে এসেছিলেন, যে কারণে তারা শহীদ হয়েছে, সেটা যাতে আমরা প্রতিদানটা দিতে পারি। আহাজারি না করে আপনাদের এই শোককে শক্তিতে রূপান্তর করেন। আগামী দিনে আপনাদের এই শোককে শক্তিতে রূপান্তর করে যে কারণে আপনাদের পরিবারের সদস্যরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল, সেই বাংলাদেশ যাতে আমরা করতে পারি, সেটার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। খুলনার ডাকবাংলো মোড়ে শ্রমিক দলের নেতা ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে হত্যার কথা স্বীকার করেছে অস্ত্রসহ আটক অশোক ঘোষ। পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে মাসুম বিল্লাহর লাশ এরই মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে গুলি করে পালানোর সময় আটক অশোক ঘোষ প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুন করার কথা স্বীকার করলেও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই জানাননি। ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিপক্ষ গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যার মোটিভ উদ্ঘাটনে তদন্ত চলছে। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজউদ্দিন মুন্সির ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন। এই অপারেশনে 7 জন ছিল। আমরা ওর কাছ থেকে তথ্য পেয়েছি, এই 7 জনের সঙ্গে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ছিল, পিস্তল ছিল। যখন আমি বলি যে আমি পুলিশ, তাকে ধরেন, এই কথা বলার পরে লোকজন তাকে ধরে, তখন আমি তাকে যে জাপটে পিস্তল সহ কোমরে ধরে ফেলি। ২৪ ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডর সঠিক রহস্য উদ্ঘাটন পূর্বক হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে। আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, তারেক রহমানের উদ্ভাবিত ফ্যামিলি কার্ড কর্মসূচিকে যারা ভুয়া বলেছেন, বর্তমানে তারাও তারেক রহমানকে যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়ায় এক ইফতার মাহফিলে তিনি একথা বলেন। ইফতার মাহফিল হয়েছে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে। বিকালে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব মোয়াজ্জেম হোসেন আলাল, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল সহ অন্যরা। মাদক ব্যবহার প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবস্টেন্স ইউজ প্রফেশনালস আইস্যাপ। রাজধানীর শ্যামলীতে ঢাকা আসানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে এতে সভাপতিত্ব করেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহিত কামাল। উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাহাউদ্দিন সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব।
ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। 18 থেকে 23 মার্চ ঈদের ছুটি, বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান প্রধানমন্ত্রীর। ঈদে বেশি ভাড়া নিলে রুট পারমিট বাতিল, অফিস সময় প্রাইভেট প্র্যাকটিস করলে ডাক্তারদের লাইসেন্স স্থগিত, হুঁশিয়ারি মন্ত্রীদের। গভর্নরের নিয়োগ বাতিল ও র্যাব বিলুপ্তির দাবি টিআইবির, সরকারকে দুর্নীতি বিরোধী ওয়াদা পূরণে 35 দফা সুপারিশ। পল কাপুরের সাথে বিএনপি জামায়াতের বৈঠক, রিজভানা ও খলিলকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে জিজ্ঞাসাবাদের দাবি ডাক্তার তাহেরের। গোটা মধ্যপ্রাচ্যে অচলাবস্থা, প্রাণ বাঁচাতে পালাচ্ছে হাজার হাজার মানুষ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলা আরও জোরদার। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।